মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী দাফন বিধি। মৃত্যুর পরেও মৃতদেহ আবার ফিরে আসতে পারে কিনা এই নিয়ে ভৌতিক মহলে বিস্তর জলঘোলা হয়েছে। ডব্লিউ জ্যাকবের বিখ্যাত গল্প দ্য মঙ্কিজ পথে মরে যাওয়া মৃতদেহ আবার ফিরে এসে দরজা খটখট করেছে। কিন্তু আধুনিক যুগে মানুষ বুদ্ধিমান হয়েছে। সে মৃতদেহের উঠে আসাকে আটকাতে এক অদ্ভুত কৌশল তৈরি করেছে। কি সেই কৌশল? তার উত্তর আছে এই গল্পে, এবং তার সঙ্গে আছে এক প্রাচীন অভিশাপের গল্প। তবে সবার আগে চলুন আজ আমরা চোখ রাখবো এক কবরস্থানে। এখানে একজনকে দাফন করা হবে। শুনতে থাকুন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী দাফন বিধি। উল্টো দাফন, সে আবার কি? আমাদের পরিবারের এটাই নিয়ম। ইমাম সাহেব আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রফিকের বাবার মুখ দেখে আর কিছু বললেন না। মৃতদেহ গোসল করানো আগেই হয়ে গিয়েছে। 3 টুকরো সাদা কাফনে মুড়ে শুয়ে রাখা হয়েছে রফিকের জ্যাঠাকে। রফিক আর্ট কলেজের 2য় বর্ষের ছাত্র। এর আগেও পরিবারের এই অদ্ভুত নিয়ম সে দেখেছে। ছোটবেলায় যখন ঠাকুরদা মারা গিয়েছিল তখন রফিকের বয়স মাত্র 7। তাই এই বিধি নিয়ে তার মনে প্রশ্ন জাগেনি। কিন্তু এখন সে বড় হয়েছে, তাই আজ আবার এই নিয়মটা শুনে তার অদ্ভুত লাগলো। মনে মনে ঠিক করলো বাড়ি ফিরে মাকে জিজ্ঞেস করবে এই অদ্ভুত নিয়মের কারণ। পরিবারের লোক কবর ঘিরে দাঁড়িয়ে। বাবা, রফিক আর অন্য কয়েকজন পরিবারের পুরুষরা মৃতদেহ কবরে নামিয়ে আনল। মক্কার দিকে মাথা করেই শুইয়ে দেওয়া হলো, এবং তারপরেই মৃতদেহ উল্টে দেওয়া হলো। মানে কাফন মোড়া জেঠুর মুখ মাটিতে আর পিঠ উপরের দিকে। খুব অদ্ভুত লাগলো রফিকের। সে আগেও 2-1 পরিচিতের জানাজায় উপস্থিত থেকেছে, তাতে মৃতদেহ সোজা হয়ে শুয়ে থাকে, মানে মুখ থাকে উপরের দিকে। কিন্তু তাদের পরিবারের সকলকে মুখ মাটির দিক করে ফিরিয়ে শোয়ানো হয়। ইমাম সাহেব সালাহ পাঠ করলেন আর তার শান্তি কামনা করল প্রত্যেকে আল্লাহর কাছে। অতঃপর কবরে মাটি দেওয়া হলো। বাকি সমস্ত কিছু আর 5টা মুসলিম দাফন বিধির মতোই হলো, শুধু ওই একটা ব্যাপার বাদে। সব মিটিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় থাকলো রাত অবধি। তাই রফিক তার প্রশ্ন করার সুযোগ পাচ্ছিল না। রাতের দিকে সবাই বিদায় নিতে বাড়িটা ফাঁকা হলো। খেতে বসে টেবিলে রফিক প্রশ্নটা করল, বাবা, আমাদের পরিবারে এই অদ্ভুত নিয়ম কেন? বাবা চামচ দিয়ে প্লেট থেকে ভাত তুলে মুখে দিচ্ছিলেন। মাঝপথে থেমে গেলেন। রফিকের দিকে তাকিয়ে বললেন, সব পরিবারে কিছু নিয়ম থাকে, এটাও সেই রকম। উত্তরটা মনোপুত হলো না রফিকের। আবার প্রশ্ন করল, কিন্তু এর কারণ তো থাকবে। এইবার অকারণেই রেগে গেল বাবা। বলল, রফিক, সবে দাদা মারা গিয়েছে, এর মাঝে এইসব অকারণ প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করছে না। রফিক বুঝল বাবার থেকে কথা বের করা যাবে না, তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। রাত্রে মাকেও একই প্রশ্ন জিজ্ঞেস করল। মাও প্রথমে বলতে চাইল না, কিন্তু ছোট থেকেই মাকে দিয়ে কিভাবে নিজের সব আবদার বায়না মিটিয়ে নিতে হয় সেটা রফিক জানে। তাই বার কয়েক পিড়াপিড়ি করতেই মা ঘটনাটা বলল, তোর বাবার মুখে শুনেছি এই পরিবারের বড় ছেলেদের উপর নাকি অভিশাপ আছে।
অভিশাপ? হ্যাঁ ভাই, মা তো তাই বলল। আগের দিন রাতের ঘটনা ইমনকে বলেছে রফিক। রফিক আর ইমন যাকে বলে অভিন্ন হৃদয়ের বন্ধু। অতএব এরকম অদ্ভুত গল্প যে সে ইমনকে বলবে তাতে আর আশ্চর্য কি? কি অভিশাপ? রফিক আর ইমন কলেজের বারান্দার সিঁড়িতে বসে আছে। একটা চুইংগাম মুখে দিয়ে রফিক বলল, আরে সে এক অদ্ভুত গল্প, প্রথম থেকেই বলি শোন। আমাদের কোনো এক পূর্বপুরুষ, কত আগের জানি না, তবে তার নাম ছিল মকবুল। এই মকবুল মিয়ার 7টি মেয়ে ছিল, কিন্তু একটাও ছেলে ছিল না। সে নিজের বংশরক্ষা নিয়ে চিন্তিত হয়ে শোনা যায় এক জিনের শরণাপন্ন হয়। জিন রাতে তার স্বপ্নে আসে, তাকে বর দেয় যে মকবুলের আগামী সন্তান পুত্র হবে। শুধু তাই নয়, আগামী প্রজন্মের প্রত্যেকের প্রথম সন্তান পুত্র হবে, কিন্তু তার বদলে সেই প্রথম সন্তানদের অভিশাপ বহন করতে হবে। অভিশাপটি বড় অদ্ভুত। জিন বলেছিল যে মকবুল ও তার বংশের প্রথম সন্তানরা মৃত্যুর পর শান্তি পাবে না, দোজখ বা বেহেস্তের কোনোটাই তাদের প্রাপ্তি ঘটবে না। মৃত্যুর 24 ঘন্টা পরেই পিশাচ রূপে আত্মা আবার মৃতদেহে ফিরে আসবে। মকবুলকে এই শর্তই দিয়েছিল জিন। পরের দিন সকালে উঠে পুরোটাই দুঃস্বপ্ন ভেবে নিয়েছিল মকবুল, কিন্তু কয়েক মাস পরেই মকবুলের বিবি পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু সেই রাতে জিন আবার দেখা দেয় মকবুলের স্বপ্নে, তাকে স্মরণ করিয়ে দেয় তাদের চুক্তির কথা, এবং এরপর থেকেই মাঝে মাঝেই মকবুল দুঃস্বপ্ন দেখা শুরু করে। তার জীবন দীর্ঘ হয়েছিল, মাঝে মাঝে রাতে শুধু দুঃস্বপ্ন দেখা ছাড়া আর কোনো সমস্যা ছিল না। অনেক বয়সে গিয়ে মকবুল মারা যায়, তাকে দফনানো হয় নিয়ম মেনে। সেদিন রাতেই মকবুলের ছেলে প্রথম দুঃস্বপ্ন দেখল, মানে সেই একই স্বপ্ন। জিন এসে তাকে মনে করিয়ে দিয়ে যায় যে এইবার সেই অভিশাপের ভার তার উপর বর্তাল। আরো কি কি যেন দেখেছিল সে, তবে সে জোয়ান ছেলে পাত্তা দেয়নি বিশেষ। কিন্তু ঘটনাটা ঘটল পরের দিন রাতে। সে রাতটা ছিল দুর্যোগের। তুফান চলছিল জোরে, ঝড়ের চোটে গাছ মড়মড় করে ভেঙে পড়ছিল। ঘুম আসছিল না মকবুলের বাড়ির লোকের। রাত তখন গভীর। হঠাৎ ঝড়ের আওয়াজ ছাপিয়ে তাদের কানে এলো অন্য একটি শব্দ। দরজায় কেউ ধাক্কা দিচ্ছে, কেউ বারবার আছড়ে ফেলছে নিজের শরীরটাকে দরজার বাইরে। কিন্তু এই দুর্যোগের মধ্যে এত রাতে কে আসবে? লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো বাড়ির লোক। দরজার কাছে এসে ডাক দিল, কে 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 এসেছে? কে? কোনো উত্তর এলো না ওদিক থেকে। একটা চাপা একঘেয়ে গোঙানির শব্দ করছে দরজার ওদিকে দাঁড়ানো অতিথি, আর একইভাবে দরজা দিয়ে অবিরাম ঢোকার চেষ্টা করছে। সভয়ে দরজা খুলে ফেলল তারা। আর তখনই বিদ্যুতের ঝলকানিতে দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য। দরজার বাইরে দাঁড়িয়ে আছে মকবুল মিয়া। জীবিত না, না জীবিত নয়, আবার মৃত নয়। সারা গায়ে কবরের মাটি, উলঙ্গ পোকা কাটা শরীর, চোখে মৃত মাছের মতো ঘোলাটে দৃষ্টি। দাঁড়িয়ে আছে মকবুল। সে না জীবিত না মৃত, বোধ বুদ্ধিহীন জীবন মৃত্যুর মাঝে ঝুলে থাকা, কবর থেকে উঠে আসা একটি শরীর।
মকবুলকে আবার কবর দেওয়া হয় পরের দিন। সে কিন্তু তখনও জীবিত মৃতদেহ ছিল। সে আর কোনোদিন মরবেও না, আবার বাঁচবেও না। কবর খুঁড়ে উঠে আসতে চাইবে প্রতিভা। আর তাই গ্রামের এক বুদ্ধিমান ব্যক্তি একটি উপায় বের করলেন। বললেন মকবুলকে উল্টো করে কবর দিতে, যাতে সে যত মাটি খুঁড়তে থাকবে ততই আরো গভীরে ঢুকে যাবে, ফিরে আসতে পারবে না কোনোদিন। গল্পটা মায়ের কাছে যেভাবে শুনেছে সেভাবেই বলা শেষ করল রফিক। ইমন এতক্ষণ বিভোর হয়ে শুনছিল এই অদ্ভুত গল্প। রফিক থামতে সে প্রশ্ন করল, আচ্ছা তারপর? তারপর সেই থেকেই আমাদের বাড়ির সমস্ত বড় ছেলেদের ওই উল্টো কবর দেওয়ার নিয়ম। বুঝলাম, দারুণ গল্প। উত্তর দিল না রফিক। সে কিন্তু গম্ভীর হয়ে আছে। ইমন আবার বলল, কিরে, এত কি ভাবছিস? একটা কথা বলবে ভাবল রফিক, কিন্তু শেষ পর্যন্ত আর বলল না। মুখের চিউইংগামটা ফেলে দিয়ে ঘাড় নেড়ে বলল, না, কিছু না। 3 মাস কেটে গিয়েছে। রফিক ক্লাসে ঢুকতে ইমন প্রশ্ন করল, কি রে, এরকম ঝোড়ো কাকের মতো অবস্থা কেন? নিজের জায়গায় বসে বিড়বিড় করে কিছু একটা বলল রফিক। ইমন শুনতে না পেয়ে আবার প্রশ্ন করল, রাতে ঘুম হয়নি? ঘাড় নেড়ে রফিক জানালো যে হয়নি। ইমনকে চিন্তিত লাগলো। হ্যাঁ, তুই মাঝে মাঝে বলছিস যে তোর ঘুম হচ্ছে না রাতে, কেন বলতো? মানে কোনো প্রবলেম? রফিক চোখ তুলে তাকালো ইমনের দিকে। কথাটা এইবার তার বলেই ফেলা উচিত, অন্তত ইমন ব্যাপারটা উড়িয়ে দেবে না। রফিক বলল, বাইরে চল, এইখানে বলা যাবে না। ক্লাস বাঙ্ক করে দুজন বেরিয়ে এসে মাঠের একটা নিরিবিলি কোণায় বসে রইল। এবার বল, কি ব্যাপার? আমার অনেক দিন ধরে মনে হচ্ছিল তুই কিছু একটা বলবি ভেবেও বলতে পারছিস না। কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আসলে প্রথমে আমিও ব্যাপারটা আমল দিইনি, জানিস। কি ব্যাপার? ইমন লক্ষ্য করল রফিকের হাত দুটো মৃদু কাঁপছে। রফিক বলল, ভাই, আমি ওই জিনকে দেখেছি। কি বললি? জেঠু মারা যাওয়ার পর তোকে আমাদের ফ্যামিলির একটা লেজেন্ড বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই উল্টো কবর দেওয়ার বিধি নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো তাতে কি হয়েছে? জেঠু যেদিন মারা যায়, দাফন নিয়ে এসে সেই রাত্রেই প্রথম দুঃস্বপ্নটা দেখি। ঠিক স্বপ্ন নয়, স্বপ্ন এতটা স্পষ্ট হয় না। দেখলাম একটা কালো ছায়া আমার উপর ঝুঁকে আছে, ফিসফিস করে কথা বলছে। ভাষাটা চেনা হলেও সেই রাতে বুঝতে পারিনি কি বলল। সেই রাতেই প্রথম দুঃস্বপ্নটা দেখি। ব্যাপারটা পাত্তা দিইনি, তোকে বলিনি সেই কারণেই। কিন্তু তারপর থেকে মাঝে মাঝেই ওই ছায়াটা রাতে আসে, একই কথা বারবার বলে। আর সেই সাথে আরো একটা দৃশ্য দেখতে পাই। আজকাল আরো স্পষ্ট হয়ে উঠছে স্বপ্নের দৃশ্যগুলো। কি দৃশ্য? জেঠুকে দেখি আমি। তাই? অবশ্য মরা মানুষের স্বপ্ন দেখাটা খুব অস্বাভাবিক কিছু নয়, তবে তোর ভয় লাগাটাও যথেষ্ট স্বাভাবিক। ঘাড় নাড়ে রফিক, বলল, আরে তুই যেরকম ভাবছিস সেরকমটা নয়। দৃশ্যটা অনেক বেশি ভয়ঙ্কর। কারণ আমি দেখতে পাই জেঠু কবরের নিচে শুয়ে আছে, জীবিত মৃতদেহ হয়ে। শরীর পোকায় ভরে গিয়েছে, কিন্তু সে মাটি আঁচড়ে খুঁড়ে চলেছে সমানে।
প্রতি স্বপ্নের সাথে সাথে সেই দেহের পচন বাড়ছে সেটাও দেখতে পাই। পচতে থাকা শরীরে পোকা ভর্তি একটা মৃতদেহ কবরের নিচে ক্রমাগত গর্ত করে চলেছে, সেই শব্দও আমি শুনতে পাই। মাটির আর মাংস পচা গন্ধ যেন নাকে এসে লাগে ঘুমের মধ্যে। ভয়ে চিৎকার করে উঠতে যাই, কিন্তু পারি না, শরীর নাড়াতে পারি না। এক ধরনের স্লিপ প্যারালিসিস হয়ে যায় তখন। আর তখনই তাকে দেখতে পাই, সেই কালো ছায়াটা ঝুঁকে আছে আমার ওপর, কানের কাছে মুখ এনে ফিস ফিস করে কয়েকটা কথা বলে, তারপরই হঠাৎ সব স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এতটাই মানসিক চাপ পড়ে এতে যে সেই রাতগুলোতে আর ঘুমই আসে না। একটা সিগারেট ধরিয়ে ইমন প্রশ্ন করল, ও তাই? আচ্ছা, ছায়াটা তোকে কি বলে সেটা কখনো বুঝতে পেরেছিস? পেরেছি। প্রথমটা বুঝতে না পারলেও পরে বুঝেছি। আসলে যে ভাষায় কথা বলে সেটা আরবি। ছোটবেলায় কিছুটা পড়েছিলাম, এখন ততটা মনে নেই, তাই প্রথমবার ধরতে পারিনি। 3-4 বার ওই একই স্বপ্ন দেখার পর কথাটা বুঝতে পারি। পরে সেটার মানে খুঁজে দেখেছি ইন্টারনেটে। আচ্ছা, মানেটা কি? ওই ছায়াটা বারবার যেটা বলে সেটা হলো, এরপর তুমি। কেন? কারণ জেঠু বিয়ে করেনি, তাই তার মৃত্যুর পর পরিবারের বড় ছেলে আমি। আমি নিশ্চিত ওটা সেই জিন। সে বারবার মনে করিয়ে দিতে আসে আমার মৃত্যুর পর ভয়ানক পরিণতি। জীবন আর মৃত্যুর মাঝে আটকে থাকা এক চিরকালীন অভিশাপ। আমারও পরিণতি হবে ওই একই। কবরের থেকে বেরিয়ে আসার বৃথা চেষ্টায় সময়ের শেষ অবধি শুধু মাটি খুঁড়ে যাব, কিন্তু বেরিয়ে আসতে পারবো না কোনোদিন, কারণ আমাকেও উল্টো করে শুইয়ে দেওয়া হবে কবরে। রফিক থামল। ইমন কিছু বলল না কিছুক্ষণ। রফিকের অবস্থা দেখে তার মন ভারাক্রান্ত হয়েছে। তার বন্ধু একটি গভীর মানসিক ব্যাধি বাঁধিয়ে বসে আছে। ইমন প্রশ্ন করল, বাড়িতে জানিয়েছিস মানে এই দুঃস্বপ্নগুলোর কথা? ঘাড় নেড়ে রফিক জানালো, না। ইমন সিগারেট শেষ করে সেটা ফেলে দিয়ে বলল, দেখ 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 ব্যাপারটা তুই যেরকম ভাবছিস সেরকম একদমই নয়। একটু শান্তভাবে ভেবে দেখ, তুই নিজেই বুঝতে পারবি। প্রথম তুই এই দুঃস্বপ্নগুলো দেখেছিলি জেঠুকে কবর দিয়ে আসার রাতে। মনে করে দেখ, সেই সন্ধ্যাবেলাতেই কিন্তু তুই প্রথম তোর আত্মীয়র কাছে এই পারিবারিক লেজেন্ডটার ব্যাপারে শুনেছিলি। গল্পটা যদিও খুবই চমকে দেওয়ার মতো এবং খুবই অদ্ভুত, আমার নিজেরই শুনে কেমন একটা গা শিরশির করে উঠেছিল। এবং সেই জন্যেই তোর মনেও প্রভাব পড়াটা অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যেখানে তুই সদ্য নিজের পরিবারের একজন প্রিয় মানুষকে হারিয়েছিস এবং ওই মানুষের মৃত্যুর পর তুই মানসিকভাবে দুর্বল হয়ে গেছিলিস। ওই গল্পটা তোর মনে যথেষ্ট গভীর একটা প্রভাব ফেলেছে। তুই সেটা ভুলতে পারছিস না, বেরিয়ে আসতে পারছিস না। ইটস জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। রফিক কিছুক্ষণ ভেবে বলল, কিন্তু শুধু আমিই দেখেছি স্বপ্নটা। আর তাছাড়া আমি আরবি ভুলে গেছি। নিজে পুরো দস্তুর বাঙালি, আরবিতে তো কথাই বলি না। তাহলে স্বপ্নে এত স্পষ্ট আরবি ভাষা শুনছি কি করে? আরে এ তো আচ্ছা পাগল, তুই নিজেই বলেছিলি যে আরবি ভাষা তুই ছোটবেলায় শিখেছিলি। তুই ভুলে গেলেও কিন্তু ব্রেন বড় অদ্ভুত জিনিস, সেটা তোর ব্রেন ভুলে যায়নি। সেই রাতে যখন তুই প্রথম গল্পটা শুনলি যে পরিবারের বড় ছেলের ওপর অভিশাপ লাগে, তুই সেটা হিসেব করে নিলি যে জেঠুর পরে তুই হচ্ছিস পরিবারের বড় ছেলে। আর তাই রাতে তুই দেখলি যে জিন নাকি তোকে স্বপ্নে এসে বলে যাচ্ছে এরপর তোমার পালা। চুপ করে বসে রইল রফিক। তার মন মানছে না, পুরোটাই মনের ভুল। এত স্পষ্ট কোনো দুঃস্বপ্ন হয়? ইমন তার মনের কথা আন্দাজ করেই বলল, আচ্ছা আচ্ছা, আমার মনে হয় তোর কোনো ভালো মনোবেদীর সাহায্য নেওয়া উচিত। চল চল, এই উইকেন্ডে আমি আর তুই যাই, বাড়িতে এইসব কাউকে জানাতে হবে না। রফিক তাও কিছু না বলে বসে রইল।
ইমন একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুঝতে বাকি রইল না যে গত 3 মাসে তার বন্ধুর মনের অনেকটা গভীরে একটা ভয়, একটা বিশ্বাস শিকড় গজিয়েছে। সে কিছুতেই এটাকে একটা মানসিক সমস্যা বলে মেনে নিতে পারছে না। মনোবিদের কাছে গিয়েও কোনো লাভ হবে বলে রফিকের মনে হয় না। কিন্তু বন্ধুকে এভাবে ছাড়তে নারাজ ইমন। ব্যাপারটা অলরেডি দেরি হয়ে গিয়েছে, আরও দেরি করলে সমস্যা বাড়বে। রফিকের মন থেকে এই ভয়টা যেন তেন উপায়ে দূর করতেই হবে। তাই এইবার নিজের শেষ মোক্ষম তীরটি চালালো ইমন। আরও একটা উপায় আছে। রফিক মুখ তুলে বন্ধুর দিকে তাকালো। ইমন বলল, এটা যে অহেতুক ভয়, সেই প্রমাণটা যদি তুই সচক্ষে দেখিস, তাহলে আমার মনে হয় তোর মন থেকে এই ভয়টা চিরকালের মতো দূর হয়ে যাবে। তবে সেটা করার একটাই উপায়। কোন উপায়? তোর জেঠুর কবর খুঁড়ে দেখা। 2 সপ্তাহ পরের একটি রাত। পূর্ণিমার চাঁদ এতটাই আলো করে রেখেছে যে আলাদা করে আলোর প্রয়োজন হচ্ছে না। মাটি খুঁড়ছে দুজন। ইমন বরাবরই ডাকাবুকো, খুব একটা নিয়ম নিষ্ঠার তোয়াক্কা করে না। কিন্তু রফিক তা নয়, তাই এই হারাম করতে মোটেই রাজি ছিল না। কিন্তু ইমন নাছোড়বান্দা। তার কথা হলো মৃতদেহ তুলে আনা হারাম। তারা তো আর সেটা করবে না। একবার শুধু দেখবে যে মৃতদেহ স্বাভাবিক আছে, ব্যাস, তাতেই হয়ে যাবে। প্রমাণ হয়ে যাবে যে রফিকের মনের ভয় অমূলক। আবার কবরে মাটি চাপা দিয়ে কেটে পড়বে, কেউ জানতেও পারবে না। রফিকের মনেও একটা অবদমিত কৌতূহল বেড়ে উঠছিল। হাজার হোক সেও পড়াশোনা শেখা এই সময়কার ছেলে। তাছাড়া বন্ধু ইমনের কথাগুলো খুবই যুক্তিপূর্ণ, সেটা অস্বীকার করা যায় না। রাতে এই দিকটা খুবই শুনশান থাকে। তাছাড়া এদিকের কবরখানায় কোনো রক্ষীও থাকে না। এই শহরে কেউই মৃতদের নিয়ে বেশি মাথা ঘামায় না। তাই কয়েক ঘন্টা আগেই রাতে হোয়াটসঅ্যাপে ইমনের মেসেজ আসতেই পা টিপে টিপে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে এলো রফিক। বাড়ির সবাই ঘুমে ডুবে রয়েছে। বেরিয়ে দেখল সেখানেই গলির মুখে অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট টানছে ইমন। সকালেই কলেজে প্ল্যান ঠিক করে রেখেছিল। ভাই ভাই, আমার ভয় করছে। তুই বাদ দে। আমি বরং তোর কথা মতো মনোবিদের কাছে যাব। বাদ দে। রফিকের ঘাড়ে একটা হালকা চাপড় মেরে ইমন বলল, থাক, হয়েছে। বেরিয়ে যখন পড়েছি, আজ রাতে এই সমস্যার সমাধান করে ফেলবো। নে ধর। ইমনের হাতে একটা কোদাল আর একটা বেলচা ছিল। কোদালটা রফিকের হাতে ধরিয়ে দিয়ে নিজে এক কাঁধে বন্দুকের মতো করে বেলচাটা ফেলে রেখে হাঁটা দিল। পেছন পেছন হাঁটা দিল রফিক। এখন কিন্তু কবর খুঁড়তে গিয়ে রফিকের অতটা ভয় লাগছে না। প্রথমে একটা কিন্তু কিন্তু ভাব ছিল, কিন্তু যতই গর্ত গভীর হচ্ছে ততই সেটা কেটে যাচ্ছে। ইমন সত্যিই অসাধারণ। এই গভীর রাতে অন্ধকার কবরখানার একটি 3 মাস পুরনো কবর খুঁড়ছে, অথচ কোনো ভয় ডর নেই। সিগারেট টানছে আর গুনগুন করে হিন্দি গানের কলি গাইছে। রফিকের চোখে জল এলো। অনেক ভাগ্য করলে আল্লাহ এরকম একটা বন্ধু দেয় মানুষকে। শুধুমাত্র তার জন্য এত বড় রিস্ক নিচ্ছে ইমন। সবকিছু বাদ দিলেও ধরা পড়লে দুজনেরই জেল হবে নিঃসন্দেহে। সেটাও কি কম রিস্ক? যতই গভীর হচ্ছে গর্তটা, ততই দোনামোনা ভাব কেটে যাচ্ছে রফিকের। তার এক ধরনের নিশ্চিন্ত লাগছে, কারণ ইমনের কথাটা সত্যি। একবার মৃতদেহটা স্বাভাবিক অবস্থায় আছে দেখে নিলেই তার মনের সব সংশয় দূর হবে বরাবরের মতো। হঠাৎ ইমনের বেলচাটা অনেকটা নিচে ঢুকে গেল। একটু অবাক হলো ইমন। কি হলো রে? রফিক প্রশ্ন করল। ইমন উত্তর দিল না।
তার ভুরু কুঁচকে গিয়েছে, গানের কলি থেমে গিয়েছে। দ্রুত হাত চালিয়ে কিছুটা মাটি সরিয়ে ফেলল ইমন। তার দেখা দেখি একই কাজ করল রফিক। সাদা কাফনের কাপড়টা দেখা যাচ্ছে, যদিও 3 মাস মাটির নিচে থেকে সেটা মলিন। কিন্তু এ কি দেখছে তারা? প্রবল আতঙ্কে হাতের কোদাল ফেলে মাটিতে পড়ে গেল রফিক। তার মুখ থেকে ভয় মেশানো গোঁ গোঁ আওয়াজ বেরিয়ে এল। বিস্ফারিত চোখে পাথরের মতো স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল ইমন। তার চোখেও তীব্র আতঙ্ক, কারণ তাদের চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য। কবরের মধ্যে পড়ে রয়েছে ছেঁড়া কাফনের কাপড়গুলো। সেগুলো কেউ ছিঁড়ে ফেলেছে, মৃতদেহ তাতে নেই। কবরের মধ্যে এক মনুষ্যাকৃত গর্ত, যা নেমে গিয়েছে নিচে, অনেক নিচে। অন্ধকার পাতালে নেমে গিয়েছে গভীর এক গর্ত। নিচ অব্দি অন্ধকারে দেখা না গেলেও রাতের নিস্তব্ধতায় কান পাতলে এখনো শোনা যায় সেই শব্দ। অন্ধকার গভীর পাতালের থেকে ভেসে আসছে একটি মৃদু আঁচড়ানোর শব্দ, ঠিক যেন অনেক অনেক নিচে কেউ বা কিছু একটা অবিরাম নখের আঁচড়ে খুঁড়ে চলেছে মাটি। রাস্তায় যেতে যেতে যদি হঠাৎই দেখেন মাটির তলা থেকে কোনো শতাব্দী প্রাচীন মৃতদেহ উঠে আসতে চাইছে, তাহলে ওই ব্যক্তি যে আপনারই দেশবাসী এ নাও হতে পারে। হয়তো অপর গোলার্ধে বসবাসকারী কেউ দেখা করতে আসছে আপনার সঙ্গে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল অন্বেষ, তমাল, রক্তিম ও সায়ন। শব্দগ্রহণে রক্তিম, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির কাহিনী দাফন বিধি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।